আমাকে আমাকে তোমরা ওভাবে তাড়া করো না। বিশ্বাস করো আমি 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 চুরি করিনি গো, আমি চুরি করিনি। দেখো না, দেখো আমার কাছে তো কিচ্ছু নেই। এই মাত্র আমার ইয়তির চিহ্ন, আমার শাখা পলা ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। তোমরা আমাকে ভাবে মেরো না, আমার যে বড্ড ব্যথা লাগে। তাড়া করো না আমাকে, চোর বলে তাড়া করো না। এই দাও না আমাকে তোমরা একটু সিঁদুর খুঁজে দাও না। জানো তো আর কোনো চাহিদা আমার নেই। আমি তো শুধু খুঁজছি যে তন্ন করে আমি একটু সিঁদুর খুঁজছি। আর তোমরা আমার পাগল বলে তাড়া করছো, চোর বলে মারছো। না গো না, আমি কিচ্ছু চাই না গো, আমি কিচ্ছু চাই না। আমি তো শুধু একটু সিঁদুর খুঁজছি। এই তোমরা কেউ আমায় দেবে গো, একটু সিঁদুর ভিক্ষে দেবে। নাহলে দাও না, খুঁজে দাও না আমার স্বামীকে। জানো তো আমার স্বামীকে ফিরে পেলে আমি আবার সিঁদুর খুঁজে পাবো। কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ কোথাও দেখেছো? মানুষের দল, এই তাকাও আমার দিকে। আমার স্বামীটাকে একটু খুঁজে দাও না গো। আমি যে আমার সিঁদুর পরবো গো। আমি আমার সিঁদুর পরবো, সিঁদুর পরে হাতে শাখা পলা পরে আমি আমার নতুন করে বউ সাজবো। এসো না আমার দেখে তোমরা হেসো না। বিশ্বাস করো আমি পাগলি নই। আমি শুধু সিঁদুর খুঁজছি। না তোমাদের কারোর সাহায্য আমার দরকার নেই। আমি তো বেশ বুঝে গেছি এই সমাজ সংসারের মানুষগুলো শুধুমাত্র মুখোশ পড়ে আছে মানুষের, কিন্তু মানবিকতা কোথায় যেন সব জ্বালিয়ে গেছে। আমি চাই না তোমাদের কারোর সাহায্য, আমি চাই না, কিছুতেই না। কি মনে করছিস তোরা? হ্যাঁ, এই অমানুষগুলোর মতন তোরা আমাদেরকে মজা করবি? আজ আমি তোদের দেখাচ্ছি মজা। মারবো না। তোদের তো বড্ড লাগে বল। আমাকে মারলে আমার যেন বড্ড লাগে, তোদেরও তো বড্ড লাগে। আরে তোদের তো অবস্থা আমার মতনই, আমাকেও কেউ বোঝে না, তোদেরও কেউ বোঝে না। কিন্তু কি করি বলতো? আমার সুখ স্বাচ্ছন্দ্য সব যে আমি একটা করে হারিয়ে ফেলেছি। কেমন করে যেন হারিয়ে ফেললাম আমার স্মৃতির সিঁদুরটা, আমার জীবন বিলার গানগুলো, কথারা শব্দ একটা করে জলের বিন্দু পড়তে কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার গানের স্বরলিপিগুলো, জানিস। কিন্তু কি করে ঠিক করবো? আমার জীবন বিলাটাকে যে আমাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা স্বরলিপি ঠিক করে আমাকে আবার সাজাতে হবে। স্বরলিপি নেই কোনো ঠিকানা, নেই তো কোনো বেদনা, এ জীবনে শুধু ভালোবাসা, শুধু এ জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নারি নাম। কেন? হ্যাঁ, কান্নারি নাম। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা, এ জীবন শুধু ভালোবাসা, শুধু এ জীবন শুধু ভালোবাসা।
জীবনে ছেড়ে গেছি আজ সব সুর, সে জীবন হয়ে যায় বেদনা বেদনা। যে জীবনে ছেড়ে গেছি আজ সব সুর, সে জীবন হয়ে যায় বেদনা বেদুর। তবু আশায় জীবনে নেই কোনো দায়, এই জীবনে শুধু ভালোবাসা, শুধু এই জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নার নাম। কেন 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 কাঁদবো না, কাঁদবো না, দেখাবো না এই অমানুষের সমাজের চোখের জলের দুর্বলতা। আমি কাউকে দেখাবো না। আমি আমি ছিনিয়ে নেবো আমার ন্যায্য অধিকার। তারপরে এই নোংরা সমাজের মুখে একদিন না একদিন আমি উপযুক্ত জবাব দেবো। জেনে রেখো অমানুষের দল, তোমাদের কারোর সাহায্যের আমার কোনো দরকার নেই। কিন্তু কিন্তু আমি একদিন না একদিন আবার ফিরে আসবো। পড়বো আবার সিঁদুর হাতে, আবার জল জল করবে আমার শাখা পলায়নের চিহ্ন। লাল বেনারসিতে এসে তোমাদের সাথে যোগ্য জবাব দেবো। তারপর তোমরা তো আমায় আর কেউ বলতে পারবে না যে আমি একটা সিঁদুরের সন্ধানে পাগলি বউ। কানানিমাই, কানানিমাই, তুই বলবার চেষ্টা করবে না কানানিমাই। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি দাঁড়াও কানানিমাই, তুমি দাঁড়াও, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সন্তানটাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবো। তোর সোনার সংসারটা একেবারে চালিয়ে পুড়িয়ে ছয় করে দেবো। ছয় না না, এ হতে পারে না। ও আজ থানা থেকে আসুক, ওকে আমি স্পষ্ট জানিয়ে দেবো। যদি আমার কথা না শুনি না, তাহলে খোকাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো। সেই দুরাচারী যাওয়ার পরে করি অভিমান চলে যাবে বহুদূর। বড় কে সেই পশু, কি তার নাম? আলোক মুখার্জি। তুমি কি বলছো সাবিত্রী? তুমি কি কি খোকা কাঁদছে কেন? দাও দাও, ও খোকাকে আবার করে দাও। কাঁদে না, কাঁদে শোনা, কাঁদে না, জানিস আমার প্রমোশন হয়েছে রে, প্রমোশন। তাই তো আজকের এই প্রমোশনের দিনে আমি তোর জন্য নিয়ে এসেছি একটা সোনার আংটি, আর তোর মায়ের জন্য নিয়ে এসেছি একটা সোনার হার। এজি সাবিত্রী, তুমি ওইভাবে চিৎকার করে না বলে দূরে সরে গেলে কেন? আর প্রমোশনের দিন আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, বলো তুমি দেবে? বলো তুমি কি চাও? টাকা পয়সা গয়না গাঠি আমি কিচ্ছু চাই না। আমার খোকার মাথায় হাত দিয়ে বলো, কানানিমাইকে তুমি মুক্তি দেবে? না না, তা কিছুই হতে পারে না। কোনো মতে কোনো পরিস্থিতিতে ওই শয়তান কানানিমাইকে আমি মুক্তি দিতে পারবো না। কিন্তু সাবিত্রী, তুমি সত্যি করে বলো তো, কেন তুমি কানানিমাইয়ের মুক্তি চাইছো? তাহলে চিঠিটা পড়ে তুমি দেখো। চিঠি? কি হলো, তুমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলে? হ্যাঁ দিলাম, কারণ আমার কাছে এই সংসারটা যেমন আপন, ঠিক তেমনই ডিউটি মানে কর্তব্য রক্ষা করে এই সমাজটাকে সচল রেখে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটাও একটা সিআইডি অফিসার বড় দায়িত্বের মধ্যে পড়ে। তাই সাগরে যখন সাঁতার কাটতে নেমেছি, তখন ঢেউকে ভয় আমি খাবো না। তাই আজ
আমি আমার খোকায় মাথায় হাত রেখে একটি করে বলছি, ওই কানাই মাইকে আমি মুক্তি দেব না, দেব না, দেব না। তুমি কি? আমি সিআইডি অফিসার অলোক মুখার্জি। আর একটা কথা, আজ আমি খুব ক্লান্ত, তাই পাশের ঘরে যাচ্ছি বিশ্রাম করতে। কোনো মতেই তুমি আমাকে ডিস্টার্ব করবে না। শুনলো না, আমার কোনো কথাই সে শুনলো না। তবে তুমিও জেনে যাও, তুমি কানানি মায়ের থেকে বড় ক্রিমিনাল। আগুন, আমি যাচ্ছি। আগুনটা তো আমরাই লাগিয়ে গেছে, তোর সোনার সংসারটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। শয়তান, একটা নিরীহ মানুষকে এভাবে মারতে তোদের বিবেকে বাঁধলো না? বাঁচলো না, তোর স্বামী বাঁচলে সালে আমরা বাঁচবো না। তাই তো জেল ভেঙে দুটো কনস্টেবলকে খুন করে আমি সালা পালিয়ে এসেছি। আর তোর স্বামী পেছন দিতে গুলি চালায়, আর একটা গুলি আমার এই হাতটাই লাগে। তোর এই সোনার সংসারটাকে আমরা দুজনেই আগুন লাগাই। তোর এই সন্তানটাকে দিয়ে দে, দিয়ে বলছি। এই নয়, একে একেবারে চিজক করে পাড়িয়ে দে। কাজল কালো চোখ, সারা শরীরে বয়ে যাচ্ছে যৌবনের চৌতরঙ্গ। করে জ্বলছে আমার বুকের মধ্যে আগুন, মনের মধ্যে উঠেছে কাল বৈশাখের কালো মেঘ। করে তুই বাঁচবি, তোর সন্তান বাঁচবে, তাই তুই কি করবি বল। কাল সকালে সূর্য ওঠার আগে এখান থেকে চলে যাবি, এই কথাটা মনে রাখিস। মনে রাখিস, আমি আছি এখানে। তাই তোদের মতন সতীদের সতীত্ব নিয়ে ছিনিমিনি করাটাই আমার কাজ। তাই তো জনগণ চিৎকার করে বলে, ষোলো ষোলো বাচ্চা আমি শুয়োরের বাচ্চা, ডাবল ডাবল শুয়োরের বাচ্চা। যে সারা আমার এই পথের কাটা হয়ে দাঁড়াবে, তাকে সারা দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না। আমি সারা রামচরণ ভট্টাচার্য, এই কথাটা তুই মনে রাখো। আমি কানানি মাই ছল ছড়িয়ে শাস্তা খাই। আমি সবাই করবে সততার কোনো মূল্য নেই, সিঁদুরের কোনো মূল্য নেই। তা যদি থাকতো তাহলে আমার স্বামীকে ওরা এইভাবে মারতে পারতো না। খোকারে, তোকে নিয়ে না আমি অনেক দূরে চলে যাব, তারপরে তুই বড় হলি না, প্রতিশোধ নিবি, চরম প্রতিশোধ।
ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। হায় ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো জানে না। মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকা তুলে নিয়ে এসো, পারে যাবো, চিঠি বিলি করতে যেতে হবে। ঝড় উঠেছে, নৌকা কিছুতেই সামলাতে পারছি না, আকাশে প্রচন্ড দুর্যোগ, নৌকা সামলাতে পারছি না, মনে হচ্ছে নৌকাটা উল্টে যাবে। কিছুতেই পারছি না। সর্বনাশ, নৌকাটা উল্টে গেল, এখন আমি কি করবো? আমার মানুষ আকাশে প্রচন্ড দুর্যোগ। এখানে তো বাচ্চা শিশুর কান্না শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চাটা এলো কি করে? না দেখতে হবে, দেখতে হবে, আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে। ওই যেখানে বাচ্চা শিশু শুয়ে খাচ্ছে, ও ভগবান, এখন আমি কি করবো? আমি কি বাচ্চাটাকে তুলে তুলে দেবো? না না, আমার বাড়িতে একটা মামারও ছোট্ট মেয়ে আছে, কিন্তু বাচ্চাটাকে আমি ধরে রেখে যাও কি করে? যা হয় হবে, আমি বাচ্চাটাকে কোলে তুলিনি। আয় বোকাই, কিন্তু বাচ্চারা আছে, এর মাও নিশ্চয়ই কোথাও আছে, দেখতে হবে, আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে। এই তো ভদ্র মহিলা পড়ে আছেন, এই যে ম্যাডাম, শুনছেন? ও ম্যাডাম, বলি শুনছেন? আমার সোনা, আমার তা তো বুঝলাম, কিন্তু দুর্যোগে আপনি কোথায় যাচ্ছিলেন? জানি না, জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। বললেন আপনি আমাকে দাদা বলে ডাকলেন? দাদা, আমার খোকাকে নিয়ে একটুখানি আপনি আমাকে আশ্রয় দেবেন দাদা? দেবো, দেবো বোন, দেবো। এই দুর্যোগে দিনে তুই যখন আমাকে দাদা বলে রেখেছিস, তখন বোন বলে আমার বাড়িতে আমি ঠিক তোকে আশ্রয় দেবো। জানিস বোন, জানিস আমার বাড়িতে একটা আমারও ছোট্ট মেয়ে আছে। ছোট মেয়ে আছে? হ্যাঁ, আমি পিয়নের কাজ করে কোন রকমের সংসারটা চালাই। চল বোন চল, তোর ছেলে আর আমার মেয়ে একসঙ্গে মানুষ হবে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমার সাইকেল আছে, আমি সাইকেলে নিয়ে আছি, তোর সাইকেলে করে আমার বাড়ি নিয়ে যাবো। ঘরের মতো সাজানো জীবন, এই আছি এই চুরমার, এক নিমেষে শ্মশান হলো সোনার সংসার, ভাঙা গড়া নিয়ে জীবন বেঁধে ওঠে নতুন খেলায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তোকে জানে না। ঝড়ের
রজনীকে ভোগ করে বেনারসের কোঠা বাড়িতে বিক্রি করে দিলাম। হ্যাঁ, আমি রামচরণ ভট্টাচার্য, করি ভোগ কলির সাধনা আর সালা মেয়ে ছেলে কেনা বেচা। আমি বল খাই কিন্তু তাক রাখি না তাক। আমি করানি ভাই ছাল ছাড়িয়ে আমি খাই, তাই তো খুন করতে আমি ভয় পাই না। লাশের পর লাশ করতে আমার এই হাত দোকানা কাঁপে না, কারণ আমি চলা মানো সবাইকে করে দেই। না না, আমি আর সহ্য করতে পারছি না। জন্মলগ্ন থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি ভীষণ ভীষণ ক্লান্ত। আমাকে যে অনাথ আশ্রমে মানুষ করেছিল, তারাই যে ভালোবেসে আমার নাম রেখেছিল রজনী, ব্যাস ব্যাস এইটুকু পরিচয় নিয়ে তো আমি ছোট থেকে বড় হয়ে উঠলাম। তারপরে অনাথ আশ্রমে ছোট ছোট বাচ্চাগুলো নাচের শিক্ষিকা হয়ে জীবনটা বেশ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু ঠিক সেই সময় আমার জীবনে আবির্ভাব ঘটলো এই শয়তান রামচরণ ভট্টাচার্যের। শয়তানটা মিথ্যে সমাজসেবার নাম করে আসতো আশ্রমে, সেখান থেকে ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর বিয়ে তো হলো। কিন্তু মিথ্যে হানিমুনে যাবার নাম করে জনটা আমাকে নিয়ে আসলো এই বেনারসের কোঠা বাড়িতে। আর আজ আমি একটা আমার বিশ্বাস ভালোবাসাকে দু পায়ের ওপরে জানোয়ারটাই কোঠা বাড়িতে আমাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু না না রামচরণ ভট্টাচার্য, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তুমি ভালোভাবে জেনে রাখো, কানানি মাইয়া তোমার গোপন কথা আমি গোপনে শুনে ফেলেছি। চিনে গেছি তোমাদের আসল স্বরূপ, জেনে গেছি যে নারী পাচারই তোমাদের একমাত্র ব্যবসা। রামচরণ, ক্ষমা করবো না কোনোদিন রামচরণ ভট্টাচার্য তোমাকে। আর তারপর আজকের পর থেকে তোমাকে কোনো নারীর ক্ষতি আমি করতে দেবো না। তাই পালিয়ে যাব, যে করে হোক এই নেংরা বেনারসের কোঠা বাড়ি ছেড়ে আজ রাতের মধ্যে আমি পালিয়ে যে আমাকে যেতেই হবে। কারণ রামচরণ ভট্টাচার্যের সন্তান যে আমার করবে না। আমি জানতে দিইনি শয়তানটাকে এই ঘটনা। ও যদি কোনোভাবে জানতে পারতো আমার সন্তানের কথা, তাহলে আমার সাথে সাথে আমার সন্তানটাকে না তা কিছুতে হতে পারে না। মা হয়ে নিজের সন্তানকে রক্ষা করতে পারবো না, তাহলে আগামী সমাজ আমার নাম উঠলে কি বলবে? নারী সমাজ তো আমার নাম উঠলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে দেবে। ধুৎকার না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। নারী শক্তি মহাশক্তি বারবার প্রমাণিত হতো, আর বড় শক্তি হচ্ছে জননী। দেখাবো আমার সন্তানকে, আমি যে করে হোক দেখাবো পৃথিবীর আরো রামচরণ। তারপর আনবো তোর পরম চরণ প্রতিশোধ। যদি আমি পিছিয়ে যাই, নিতে না পারি তোর প্রতি প্রতিশোধ, তাহলে তুই ছাড় পাবি না। যে কোনো রাতের মধ্যে আমাকে এখান থেকে পালাতে হবে, এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। মাস যায়, বছর যায়, এই ঘটনার 25 বছর পর মন ভরে যায় দেখে ধুম ধুম ফুলে ভরা কতবার দেখেছি ভিজে যাওয়া জীবনের মন ভরে যায় দেখে ধুম ধুম ফুলে ভরা কতবার দেখেছি ভিজে যাওয়া জীবনের
পাখি আকাশ নীল যাযাবর মন পাখি ডাকে চলার চিহ্ন দিয়ে পড়ে থাকা পথের ভাগে বলে লাগে রে যেন পথে পথে আসো সাগর পাখি ফুলে বড় কতবার দেখেছি ভিজে যাওয়া তোমরা তোমরা কেন হাসছো কেন তোমরা কাঁদছো এই কবুতর এই আনন্দের মাঝে তোমরা কান্না মিশিয়ে দেবে না তোমরা এই আনন্দের মাঝে অল্প হাসি আমার মন থেকে তোমরা পাগল করে দেবে না তোমরা জানো না এই হাসি কান্না আমি সহ্য করতে পারি না ওই হাসি কান্না শালা আমার কানের মধ্যে দিয়ে প্রবেশ করে আমার মন থেকে শালা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কিনে নেই আমার মনের কোমল প্রবৃত্তি গুলো সবাই ইচ্ছা হয় শালা বেঈমান পৃথিবীটাকে আমি সবাই ভেঙে চুরমার করে দিই কবে আমার শিক্ষা তুলে মরে গেছে শিক্ষা ত্যাগে দীক্ষার দীক্ষা নিয়েছে শালা অন্যায়ের পাঠশালায় মমতার জ্বালা আজকে একটা বিষাক্ত ফুলের রস বাস করছে একটা নিষ্ঠুর ভয়ঙ্কর জল্লাদ আমার শালা বুকের বৈঠকখানায় মহাকালের তুমি বলছে যে শালা আমার কাছে মায়া দেখাতে আসবে মহাকালের তুমি বলছে যে শালা আমার কাছে মমতা দেখাতে আসবে আমি শালা লাঠিটাকে মেরে তার মুখখানে শালা আমি ভেঙে দেবো বিদ্যুৎ চিৎকার করছিস কেন ওই শালা রামচরণ ভট্টাচার্য আমার মাথায় শালা আগুন ধরে দিয়েছে আগুন ওই শালা রামচরণ ভট্টাচার্য বলে বেড়াচ্ছে আমার মদের ভাটিখানার মদ খেয়ে এই এলাকার মানুষগুলো শালা গোল্লাই যাচ্ছে গোল্লাই তুমি বলতে পারো মামা এই এলাকার মানুষগুলো মদ খাবে না তো খাবে নাকি চোখের সামনে ছেলে বউ পোষ করে মারা যাচ্ছে সমস্ত মেয়ের পরনে লজ্জা থাকার শাড়ি নেই অপুষ্টিতে ভোগা মায়ের কোলে দুধ না পেয়ে কোলের শিশুগুলো চিৎকার করে কেঁদে নিতর হয়ে যাচ্ছে এসব থেকে কোনো শালা কি মদ না খেয়ে থাকতে পারে মদ বিক্রি করার মদ খাওয়া তুমি কিন্তু সমান অপরাধ মদ মানুষকে সর্বনাশের পিছনে টেনে নিয়ে যায় তার মানে তুমি হচ্ছে শয়তান রামচরণ ভট্টাচার্যের দলে ও কথা বলতে নেই উনি তোমার বাবার মতো কবুতর ওই বাবা শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না ওই শালা বাবা শব্দটা আমি সহ্য করতে পারি না ওই বাবা শব্দটা শুনলে আমার মাথায় শালা খুন চেপে যায় ওই বাবা শব্দটা শুনলে শালা আমার মাথায় আগুন জ্বলে যায় ওই বাবা শব্দটা শুনলে মনে হয় আকাশটা শালা মাটিতে ভেঙে পড়তেছে ওই বাবা নামক শব্দটা শুনলে মনে হয় বাতাসটা স্তব্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরাটা ফেলে চৌচির হয়ে যাচ্ছে এই কবুতর বলছে ওই বাবা নামক শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না ওই বাবা নামক শব্দটা আমি সহ্য করতে পারি না আমার শিরা বসে গেল শালা টক করে পড়ে মনে হয় আমার সারা শরীরের শিরা বসে গুলো ছিঁড়ে যাচ্ছে ওই বাবার শব্দ নামক শব্দটাকে আমি ঘৃণা করি তুমি তো বলেছিলে আমার বয়স যখন 5 মাস আমার মা আমাকে নৌকা করে নিয়ে আসছিল তারপর আকাশে দেখা দিয়েছিল প্রচন্ড ঘূর্ণিঝড় প্রচন্ড ঝড় সেই ঝড়ের তাণ্ডবে নৌকাটা উল্টে গেছিল আর তুমি চিঠিবিলি করতে যাচ্ছিলে সেই সময় আমাকে আমার মাকে পেয়ে তুমি তোমার বাড়িতে নিয়ে এসেছিলে আচ্ছা মামা আমার মা কি তোমাকে কোনদিন আমার বাবার নামটা বলেছে তুমি কি জানো আমার বাবার নাম তুমি কি জানো আমার জন্ম পরিচয় আরে বিদ্যুৎ নাম আমি তোর মায়ের কাছে কতবার তোর বাবার নামটা জানতে চেয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাকে তোর বাবার নামটা বলেনি জানো আমি কতদিন কত রাত ওই মায়ের পা দুটো জড়িয়ে ধরে আমি আমার মাকে জিজ্ঞেস করেছি ও মা বলো না কি আমার বাবা কি আমার জন্ম পরিচয় আমার বাবার নামটা কি আমার মা আমাকে বলেনি আমার মা শুধু বলেছে চোখের জল ফেলতে আমি তোকে কতবার বলেছি সেই দিনের কথা তুই আমাকে জিজ্ঞাসা করিস না আমি তোকে কিচ্ছু
বলতে পারবো না। তুই শুধু একটা কথাই জানবি, তুই আমার সন্তান আর আমি তোর মা। আমি জানি বাবা, আমি তো জানি তুমি আমার মা, আমি তোমার সন্তান। তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে তুমি পৃথিবীর আলো দেখিয়েছো মা। আমাকে তুমি ছোট থেকে বড় করে তুলেছো মা। তুমি আমার জীবনের সব মা, সব। এই পৃথিবীর প্রত্যেকটা ছেলে তার মাকে যদি ভুলে যায়, তার মাকে যদি কষ্ট দেয়, আমি কোনোদিন আমার মাকে কষ্ট দেবো না। আমার মা যে আমার। ও মা, আজ পর্যন্ত তুমি তোমাকে বলোনি আমার বাবার নামটা কি, কি আমার জন্ম পরিচয়? মা বলো না মা, কি আমার জন্ম পরিচয় আমার? আজকেও তুমি বলবে না, আজকেও তুমি পাথরের মতো দাঁড়িয়ে থাকবে? তাহলে কি আমি জানবো আমি একটা কুমারী মেয়ের ফুর্তির পা? আজ থেকে জানবে তুমি খোকা বলে যাকে দেখেছো সে সত্যি সত্যি মারা গেছে। কথা শোনাবে মা, কি কথা শোনাবে? এই 25টা বছর ধরে তোমাদের সকলের সকল কথা শুনে এই সমাজের কুটিল কটাক্ষ আমি মুখ বুঝে সহ্য করে এসেছি মা। আমি যখন এই রাস্তা দেখে দেখেছি এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল বাড়ি চিৎকার করে বলেছে, ওই দেখ বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ একটা চারণ আছে, বিদ্যুৎ একটা পেছন। বিদ্যুৎ জানে না কি তার বাবা, বিদ্যুৎ জানে না তার জন্ম পরিচয়। এই আলো ঝলমলের দুনিয়াতে বিদ্যুৎ একটা চুনলি, এই আলো ঝলমলের দুনিয়াতে বিদ্যুৎ একটা জানোয়ার। আমি যখন রাস্তা দেখিতে যাই এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে দেখে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে দেখে কুটিল কটাক্ষে হাসে। কেন মা, কেন কেন প্রত্যেকটা মানুষ আমাকে বিদ্রুপ করে ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়? কেন মানুষ হয়ে জন্মেও আমি একটা জঙ্গলি জানোয়ারের মতো বেঁচে আছি? তোর পরিচয় কি? আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় দুঃখ আমায় দুঃখী করেছে, পাইনি তো একটু ভালোবাসা ছাড়া দেবার মতো যে নেই তো আর কিছু। দুঃখ আমার দুঃখী করেছে, পাইনি তো একটু ভালোবাসা ছাড়া এবার মতো
তোমার সাথে একবার কোনোদিনই দেখা হবে না। ছেলে হয়ে বাবার সম্বন্ধে এরকম কথা বলতে আপনার লজ্জা করছে না? একজন পুলিশ ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় আপনার বাবা আপনাকে শেখায়নি। একদম বাজে কথা বলবেন না, বুঝেছেন? আপনি বোধহয় শিক্ষিত না হয়ে চাকরিটা পেয়েছেন। আপনি যদি শিক্ষিত হতেন, আপনার উর্দিতে যদি সেই শিক্ষার জোর থাকতো, তাহলে কখনোই কথা আপনি বলতে পারতেন না। এই সংলাপটাই আমি আমার জীবন নাটকে লিখেছি। আমি বোঝাতে চেয়েছি ইয়াংকি কালচারের ট্যাবলেট খেয়ে যারা হারিয়ে ফেলেছে নিজেদের চরিত্র, তারা কোনদিন শিক্ষিত হয় না, ভদ্র হয় না, মানুষ হয় না। মুহূর্তের মধ্যে ভুলে যায় রক্তের সম্পর্কের কথা, ভুলে যায় তাদের জন্মভূমি সোনার ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, নজরুল ইসলাম, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য সেন, বাংলা বাগ, আশুতোষ মুখোপাধ্যায়, এমন কত শত মহাপুরুষ। আর এরা এক একটা কাপুরুষ। সুচেতা মা, থাক মা থাক। তুমি কখন এলে মা? এই তো এইমাত্র। আপনি কেমন আছেন? ভালো আছি মা, ভালো আছি। জানেন তো লেখক বাবু, আপনার লেখা নাটকটা না আমাদের রিহার্সাল তাই? হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই সেটা অনুষ্ঠিত হতে চলেছে। আপনি কিন্তু অবশ্যই আসবেন। অবশ্যই আমি যাব। ও বাবা না আপনাকে একবার দেখা করতে বলেছে। কেন? আসলে আমার বিয়ের ব্যাপার। তোমার বিয়ে তো আনন্দের কথা। আর এই কথাগুলোই বলতে সেখানে দেখলাম এক মহান পুরুষকে। তাকে জানিয়ে গেলাম তার প্রাপ্য সম্মান। মহান পুরুষ? আমার চোখে বাবা তুমি একটা শয়তান। আমার চোখে তুমি একটা ধাপ্পাবাজ। আমার চোখে তুমি একটা ফেরেবাজ। এই সুজি, আরে ছেলে হয়ে বাবাকে ভণ্ড শয়তান বলতে তো লজ্জা করছে না? করছে না বাবা, করছে না, একদম লজ্জা করছে না। তুমি যখন বাবা হয়ে দু ছেলের মধ্যে এক ছেলেকে বেশি ভালোবাসো, তখন তোমার মুখে লজ্জা করে না? সুজিত, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? আরে আমার চাকরি জীবনের সমস্ত টাকা আমি তোর পিছনে ব্যয় করেছি, তোকে লেখাপড়া শেখাতে, তোকে একজন পুলিশ অফিসার তৈরি করতে। আমার চাকরি জীবনের সঞ্চিত টাকাও তোর পিছনেই ব্যয় করেছি। আর আজ আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিস? বলছি বলছি বলছি, বেশ করছি বলছি। 100 বার বলবো, 1000 বার বলবো। শোনো, ওই নাটকের বড় বড় লেকচার জানে না, বাজারের ব্যাগ ভর্তি হয় না। তার জন্য চাই টাকা, টাকা আর টাকা। সত্যিই কি বোকা? ওরে টাকা কিন্তু মানুষের জীবনে বড় কথা নয়। টাকাকে বড় করে দেখে যার জীবনটাকে চালিত করতে চায়, তারা কোনোদিনই জীবনের যথার্থ মানে খুঁজে পায় না। এই দেখ না, এই দেখ সুজিত, এই দেখ, আমি আমার নাটকে এই সংলাপটাই লিখেছি। আজ থেকে তোমার এই নাটক লেখা বন্ধ। কারো যদি ওই বাজারে ভর্তি গিয়ে বাজার বিক্রি করে বাজার, তাতে দুটো পয়সা আসবে। আর এই নাটক খাতে না, তুমি আমাকে দাও। নাটক হচ্ছে আমার জীবন। এই নাটক তোমার জীবন। দেখো দেখো, তোমার চোখের সামনে তোমার জীবনকে আমি আমার প্রাণ। এই নাটক হচ্ছে তোমার প্রাণ। দেখো দেখো, তোমার চোখের সামনে তোমার প্রাণকে আমি। ওই নাটকের প্রত্যেকটা পাতায় পাতায় আছে আমার শরীরের ফুটো ফুটো রক্ত। এই নাটকের খাবার আছে তোমার শরীরের ফোটা ফোটা রক্তবিন্দু। দেখো তোমার চোখের সামনে তোমার ওই নাটকের খাতা দেখাবি আমাকে দু পা দিয়ে একবারে বাবা। এতদিন আমি তোমাকে মনে করছিলাম তুমি একটা খাঁটি সোনা, কিন্তু আজ দেখছি তুমি একটা তামা তামা আর দাদা। লে এ দাদা, বাবাকে তামা মনে করলে দুলে ধরে দিন না। আমার বাবা একটা খাঁটি থোনা রে, আমার বাবা একটা খাঁটি থোনা। এই চুপ কর। খাঁটি সোনা তো কখনো কখনো তৈরি হয় না, তাতে খাট মেশানো হয় খাট। আর এই দেখ, আমি খাট মিশিয়ে গেছি। আছে নগদ 50,000 টাকা। 50,000 টাকা? এই টাকা তুই কোথায় পেয়েছিস? এগুলো আমার ঘুষের টাকা বাবা। তুই ঘুষ নিয়ে আমি শুনেছি। উত্তর দে। শান্তি রক্ষক হয়ে কেন তুই
ঘুষের টাকা হাতে নিয়েছিস, এর জন্য সরকার তোকে মাসে মাসে মাইনে দেয়, তাহলে কেন কেন তুই সৎ পথ ছেড়ে অসৎ পথে চলে যাবি? কেন কেন কেন? জানি জানি আজ তো ডানা গজিয়েছে, ডানা, তাই ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই আকাশে উড়ে যেতে চা। দাঁড়ালে দাদা, ওই থালিক পাখির মতো তুই দাঁড়া মেরে উলে দাঁড়ালে বাবা কি বলতে ধরলা রে দাদা? হ্যাঁ বাবা, হ্যাঁ তুই ঠিক বলেছ, আমি ওই আকাশে উঠতে চাই, আমি শালিক পাখির মতো দুটো ডানা মিলে অনেক অনেক দূরে উঠতে চাই বাবা। শোনো না, আমার জীবনে নাই নীতি আদর্শে কোনো মূল্য নেই। আমার জীবন গাড়িটা ছুটে চলে ভোগের রেল লাইন ধরে, আর সেই ভোগ আসে টাকার হাত ধরে। আমার জীবনের প্রথম কথাও টাকা, আর শেষ কথাও টাকা। টাকাও কলির ভগবান, টাকাই বাড়াই সম্মান, টাকা ছাড়া এই দুনিয়ায় কারো না। চাই টাকা চাই, পারতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। টাকাও কলির ভগবান, টাকাই বাড়াই সম্মান, টাকাও কলির ভগবান, টাকাই বাড়াই সম্মান, টাকা ছাড়া এই দুনিয়ায় কারো কোনো গতি নাই। টাকা চাই, টাকা চাই, করতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যায়। ভুলে যাই, ভুলে যাই বাবা, টাকা ছাড়া জীবনে আমি সব কিছু ভুলে যাই। ভুল করো, ভুল পথে যাস না বাবা, ভুল পথে যাস না, তাহলে সারাটা জীবন আমার এই বুকটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, অসহ্য যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। সুব্রত, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে আসছে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। না 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 না, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না, জানিস সুব্রত, আমি মনে হয় এবার তুমি ভালো হয়ে যাবে বাবা, এবার তুমি ঠিক ঠিক হয়ে যাবে, দেখো তুমি ঠিক ঠিক হয়ে যাবে। সুস্থ হতে হবে, তাই না? আমায় সুস্থ হতে হবে। ওরে ওরে সুব্রত, আমি তো অস্তগামী, আর আমার চেয়ে তোর জীবনের মূল্য অনেক বেশি বাবা, অনেক বেশি। তোর সুস্থ হতে হবে, ডাক্তারবাবু বলেছে চিকিৎসা চালিয়ে গেলে তুই একদিন একদিন ঠিক সুস্থ হয়ে যাবি। আমি আমি তোর ডাক্তার দেখিয়ে সুস্থ করে আমি তোর বিয়ে দেবো রে, বিয়ে দেবো। হ্যাঁ বিয়ে দেবো, তোর আমি তোর বিয়ে দেবো। বাবা আমাকে কে বিয়ে করবে বাবা? তুমি জানো বাবা, ওই যে আমার বন্ধু পাতু আছে না, পাতু, ওর বউ বাবা, ওকে কি বকে, গালি দেয়, কি করে, আবার আবার ধ্যাঁটা দিয়ে মারে। কি ভয় করে বাবা, আমার খুব ভয় করে বাবা, বিয়ে করতে পারবো না। সুব্রত বাবা মতো হ্যাবলা ক্যাবলা থ্যাপা ঠেলেকে তোর মেয়ে বিয়ে করবে বাবা। সুব্রত, তুই তো ছোটবেলা থেকে এরকম ছিলিস না বাবা, একদম ছিলিস না। ছোটবেলা একবার সিরিজের নাম থেকে হঠাৎ পড়ে গিয়ে এরকম হয়ে গেছে। আরে ডাক্তারবাবু বলেছে চিকিৎসা চালিয়ে গেলে তুই সুস্থ হয়ে যাবি। ওরে ওরে সুব্রত, আমি বেঁচে থাকতে তোর স্বপ্নের বাগানে ফুল ফুটবে না? ফুল ফোটার আগে কুড়িগুলো একটা একটা করে মাটির উপর ঝরে পড়বে, আর আমি
সেই বাগানের মালে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। না না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি তোর চিকিৎসা করবো। আমি তুমি আমার বড় ডাক্তার দেখে আমি চিকিৎসা করবো। সুব্রত, কি হলো? মায়ের কথা মনে কর না, মায়ের কথা তার মনে পড়ে যাবে। মায়ের কথা মনে কর, ছোটবেলার কথা মনে কর না, ছোটবেলার কথা। আরে ছোটবেলার কথা মনে কর। ওরে সেই ছোট্টবেলায় তোদেরকে নিয়ে সেই গানটা গাইতাম, মনে কর না সুব্রত, মনে করতে পারছি না, মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না, মনে করতে পারছি না বাবা। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে তাদের জীবন উত্তম জীবন সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ সুখ শান্তি আশ্রমেও নেই। তাই যদি থাকতো তাহলে আমার মায়ের জীবনটা তো এইভাবে শেষ হয়ে যেত না। কি চেয়েছিল আমার মা? আশ্রমের একটা সাধারণ জীবনযাপনের মধ্যে আনন্দ নিয়েই তো বাঁচতে চেয়েছিল আমার মা, কিন্তু বাঁচতে দেয়নি। ওই শয়তান রামচরণ ভট্টাচার্য আমার মায়ের সেই বাঁচার পথে পিছিয়ে দিয়েছিল কাঁটা। কিন্তু না রামচরণ ভট্টাচার্য, তোর রেহাই নেই। তোর জন্য তাহলে আমার মায়ের জীবনটা চলে গেছে আজ 25 বছর পর। মায়ের লিখে যাওয়া জীবনের সমস্ত ঘটনার ডায়েরি বস্তির মায়াবাসী তুলে দিয়েছে আমার হাতে। আর 25 বছর পর আমি জানতে পারছি পলাশপুরের রামচরণ ভট্টাচার্য নাকি সালা আমার 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 জন্মদাতা পিতা। ছাড়বো না রামচরণ, ছাড়বো না তোকে সালা আমি পথের ভিখারি করে ছাড়বো। এবার দেখ আমার মায়ের প্রতিশোধ আমি তোর উপর থেকে ঠিক কিভাবে উসুল করি। তাই তো হাত করেছি তোর সাগর ভাই কানানি মাইকে, মালটাকে ধীরে ধীরে পটিয়েছি। তাই তো ওর পাপের টাকার নানা প্রসাদনীতে আজ নিজেকে সাজিয়ে তুলেছি। প্রেমের জালে ফেলবো ওই জানোয়ারটাকে, তারপর ঢুকবো ওই ভট্টাচার্য বাড়িতে সূচ হয়ে। আর আমার ন্যায্য অধিকার আমার চাই। আমিও তো তাই চাই রে ছিলি। তুই তোর প্রাপ্যটা বুঝে নে, আমি আমার প্রাপ্যটা বুঝে নেব, কারণ তোকে যে আমার চাই। আমার সালা বুড়ো মিনসে করছি, মেয়ে দেখলে কি লিপ দিয়ে লড়না ছাড়ে না কিল্লো। বয়সটা আমারও যেমনই হোক না কেন, তোর মতো কচি মুরগি পেল না শালি একদিনে জমিয়ে ফিস্টি করে কামড়ে যায়। মুখটা সামলিয়ে কথা বলবি। খুব ভালো করে জানিস ঝিলিক কিন্তু কোনো আলতু ফালতু কথা বলে না, আর খুব সাবধানে পথ চল, কারণ এই ঝিলিকের না সবার হিস্টোরি খুব ভালো করে জানা যাবে। এই কি জানিস তুই? তারা জানি তো বহুত কিছু, কোনটা ছেড়ে কোনটা বলি বল দেখিস যে মনে পাস ব্যথা। তাহলে শোন, ওই শয়তান রামচরণ ভট্টাচার্য তোকে বিশ্বাস করে একটা বিস্কুট কারখানাকে সামনে রেখে পিছনে চালাতো গোপনে আগ্নেয় অস্ত্র তৈরি করার কারখানা, আর সেই সমস্ত আগ্নেয়াস্ত্র পাচার হতো দেশে বিদেশে, আর তার সালা সমস্ত মালটা ঢুকতো গামলা সালা তোর অ্যাকাউন্টে। আর তুই সালা কি করছিস? তুই সালা রামচরণ ভট্টাচার্যকে বিজনেসে লস দেখিয়ে সমস্ত টাকাটা নিশ্চয়ই হরপে দিয়েছিস কি রে? ঠিক বললাম তো?
সরি বডির মদ বিক্রেতা, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। সঞ্জিত, আমার ওই মাথাটা গরম করে দিস না। আমার ওই মাথাটা গরম হয়ে গেল না, সারে এখন পিছাই রয়ে যাবে। পিছাই রামচন্দ্র থেকে তোর মেয়ের সিঙ্গিটা আদায় করে সমস্ত সম্পত্তিটা তুই তোর নামে করে নে। সেটাই তো আমার একমাত্র উদ্দেশ্য রে। তারপরেই তো তোকে আমি বিয়ে করে নিয়ে চলে যাবো এই কলকাতায় রামচন্দ্রের কেনা ফ্ল্যাটের জিলিগা। আজকে ছয়টা ম্যাচ করছে বুঝলি, আজকে ঠিকানাটা বন্ধ করে দেবো। আজকে নাচ গান বাদ রেখে কিচ্ছু হবে না। আমি জানিস না, জানিস না তুই তোর হাতের মদ না পেলে, তোর নাচ গান না দেখলে আমার সবাই মাথাটা ঠিক থাকে না। তাই বলছে নাচ বলছে, গা বলছে, আমি বেশি লফড়া করলে। আর এসব কেন মাইরি, আমি ইয়ার কি ভাবছিলাম শোনো চাঁদা আর ইয়ার কিটা বলছে না মাইরি, আমি তো নাচবো, আমি তো গাইবো রে। আর বলবো কি কারোর পকেট বড় ছোট লম্বা বেশি তোকেও একটু খাটো, বুঝলা চাঁদা? আরে খেয়ে দেখ না, ভালো লাগে। আরে ভালো না, আরে খাই। কে তুই? আমি শালা ন্যায়ের দোষর, অন্যায়ের জম, অন্যায় অত্যাচার দেখলে শালা বজ্রের রূপ ধারণ করি। অশান্ত পৃথিবীর ঝড় থামাতে আমি শালা একটা জ্বলন্ত অগ্নিগিরি।
আসবে, ঝিলিকের নাচ দেখবি, গান শুনবি, আর মনে মনে কেটে পড়বে। এই ঝিলিকের দিকে চোখ তুলে তাকালে না, তোর চোখ দুটো শালা উপরে নিয়ে তোর শালা পকেটে ভরে দেবো, পকেটে। আমিও দেখব কতদিন তুই ঝিলিককে আগলে রাখতে পারিস। আমি সব কলা নিবাই ছড়িয়ে শাস্তা নিবাই, আমি সব বলে সবাইকে করে দেই। আমি বিদ্যুৎ মাফিক চলে, বিদ্যুৎ মাফিক সাচ্ছা কথা বলে, আর শালা বিদ্যুতের মুছে ধমক দিয়ে তোদের মতো দুশ্মনদের সঙ্গে শালা লড়াই করিলে লড়াই। আমি শ্মশানপুরীর শেয়াল, জলাতঙ্কের আগন্ত। আমি তোদের মতো দুশ্মনদের রাতের ঘুম কেড়ে নেওয়া শালা বিদ্যুৎ। এই সমস্ত সমাজ বিরোধীর জন্য সমস্ত ক্ষমতাটা আমার হাতে যদি থাকতো। শান্ত শান্ত বিদ্যুৎ, তুমি একটু শান্ত হতে, সব সব ঠিক হয়ে যাবে। কি করে শান্ত হবো, কি করে শান্ত হবো বলতে পারো? আমি যদি ঠিক সময় ঠিক জায়গায় হাজির না হতাম, তোমার কি হতো বলতে পারো? আমার ঝিলিক সালা আমার কি হতো নতুন করে? আসলে আমাদের উন্নত সমাজের পক্ষে নতুন করে কি হয় বলতে পারো? তাহলে সমাজটার নামেই উন্নত, কিন্তু উন্নতির তো লেশ মাত্র আমাদের সংসারে পাওয়া যায় না। এই সমাজ সংসারে যদি উন্নতি হতো তাহলে ভয় পেতে হতো না। যার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, সেই বাড়ির মা বাবাকে জিজ্ঞেস করে দেখো তাদের বোনের ভিতরে কি উৎকণ্ঠা। সেই কন্যা সন্তান যদি বাড়ির থেকে এক পা বার করে না, তাদের বাবা মার বুকের ভিতরটা কাঁদতে থাকে, ভয়ে তাদের ভাতের গ্রাসটা মুখে ওঠে না। হয়তো বা তার মার মেয়েটা বাড়িতেই ফিরে এলো না, আর যদিও ফিরে এলো হয়তো বাবা মাকে দেখতে হলো তার সেই মৃতদেহের সমাজে উন্নতি নেই। উন্নতি থাকলে এই সমাজের মেয়েগুলোকে আজও ভয়ে উৎকণ্ঠা হয়ে ব্যস্ত হতো না বিদ্যুৎ। আর সেই সমাজের বুকে আমি থাকলে না অনাথ মা নেই, বাবা নেই, তারা মাথার উপরে শাসন বারণ করবার মতন একটাও মানুষ নেই। তাহলে আমাদের মতন মেয়েদের জীবনটা থেকে কিভাবে কাটছে জানো বিদ্যুৎ? আমাকে দেখো না, না চাইতেও সালা ওই মদের ভাটিখানে চালাতে হয়, কত ধরনের বছরে নাচ গান করতে হয়, ওই নোংরা পুরুষদের হাতে ইশারায় নাচতে হয়, হতে হয় প্রতিনিয়ত। এক একটা এই সমাজের রক্তদারী পুরুষের হাতের পুতুল হয়ে আমাদের মেয়েদের নাচতে বাধ্য হতে হয়। চুপ করো, আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি, আমি তোমার মনে ব্যথা দিতে চাইনি। আমি তো ভুলে গেছিলাম আমি সমাজের একটা নাম করা গুন্ডা।